গতকাল রাত 12:30-এ ট্রেন 12467 লিলান এক্সপ্রেস করে জয়সলমীর থেকে বেরিয়ে আজ 21শে ডিসেম্বর দুপুর নাগাদ আমরা এসে পৌঁছেছিলাম রাজস্থানের ক্যাপিটাল সিটি জয়পুরে, যা পিঙ্ক সিটি নামেও বেশ ফেমাস। জয়পুর পৌঁছেই প্রথম দিন আমরা ঘুরে নিয়েছিলাম আমের ফোর্ট, যার সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে থাকলো। গুড মর্নিং। আজকে 21শে ডিসেম্বর 2024, এখন বাজে দুপুর 1:30টা। গুড মর্নিং আর নেই যদিও। তো আমরা এসে পৌঁছালাম জয়পুর স্টেশনে। আমরা কালকে জয়সলমীর থেকে রাত্রি 12:30-এ লিলান এক্সপ্রেস 12467 ধরে নিয়েছিলাম, যেটা এখানে টাইম ছিল 1:15। তো নর্মালি ঠিক আছে, 15 মিনিট লেট, কোনো অসুবিধা নেই। এই ট্রেনটা 705 কিলোমিটার জার্নি করে। এর টাইমিং হচ্ছে প্রায় ধরুন 13 ঘন্টা, অ্যাভারেজ স্পিড 54 কিলোমিটার পার আওয়ার। তো ঠিকঠাকই আসছে, ট্রেন ভালোই আসছে। বিফোর টাইমেই ছিল, এই জাস্ট জয়পুর জাংশনে ঢোকানোর আগে লেট করে দিল। তো চলুন, আজকে দেরি করলে চলবে না, কারণ আমাদের হাতে একদম টাইম নেই আজকে। আমরা এখন গিয়ে হোটেলটাকে একবার দেখে নিই, দিয়ে একটু ফ্রেশ হয়ে জাস্ট দুপুরের খাবারটা খেয়েই বেরিয়ে পড়বো আজকে ঘুরতে। তো চলুন। স্টেশন থেকে বেরিয়ে একটা অটো নিয়ে আমরা সোজা চলে গেছিলাম আমাদের হোটেলে। স্টেশন থেকে হোটেলের ডিস্টেন্স ছিল মোটামুটি 2.5 কিলোমিটার মতো। রিজার্ভে অটোতে ভাড়া নিয়েছিল 60 টাকা। জয়পুরে আপনারা প্রচুর হোটেলের অপশান পেয়ে যাবেন 800 থেকে 1500 টাকার মধ্যে। চেষ্টা করবেন স্টেশনের কাছাকাছি কোনো হোটেল নিয়ে সেখানে থাকার। আমরা অনলাইনে বুক করে নিয়েছিলাম আরটিডিসির একটা হোটেল, যার নাম হোটেল জয়পুর। এর স্ট্যান্ডার্ড রুমের ভাড়া 1500 টাকা প্রতিদিন। লিংক এবং ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। এখন আমি চলে এসেছি RSHC, মানে রাজস্থান ট্যুরিজমের যে গেস্ট হাউস আছে জয়পুরের, ওখানে। তো এখানের রেগুলার আমরা একটা রুম নিয়ে নিয়েছি। আমি রুমটা আপনাকে দেখাচ্ছি, তার আগে টেরিফটা বলে দিই। রেগুলার রুমের টেরিফ হচ্ছে 1500 টাকা করে পার ডে। তো আমার রুম দেখে মনে হলো যে হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। অন সিজনে যদি আপনি আসেন তাহলে সেক্ষেত্রে 1500 টাকা পার ডে এই রুমের জন্য ঠিক আছে। আমি একবার আপনাদের রুমটা দেখিয়ে দিই। এই পিছনটায় হচ্ছে আমার দরজাটা, আর এইদিকে এখানে একটা কাবার্ড আছে। আর যদি এদিকটায় চলে যাই, এই হচ্ছে বেডটা আরাম করে 3 জনের হয়ে যাবে। বেড সাইড অ্যাসিস্ট্যান্স গুলো সব আছে, মানে সুইচ টুইচ। আর এইখানে একটা বেড সাইড টেবিল এবং একটা বসার সোফা আছে। আর এদিকে টিভি আছে, ওয়ার্কিং ডেস্ক একটা আছে, তার সঙ্গে চেয়ার আছে। তো আমার বেশ ভালোই লেগেছে। আর এখানে জিনিসপত্র রাখার জায়গা আছে, তো বেশ ভালোই লেগেছে। পেন্টিংস গুলো খুব সুন্দর, মানে ওয়েল ডেকোরেটেড রুম। আর ওয়াশরুমটা একবার আপনাদের দেখিয়ে দিই। ওয়াশরুমটা একটু ছোট, বাট খুব সুন্দর, মানে খুব সুন্দরভাবে সাজানো। ওয়াশরুমে আয়না আছে, এটা তো একটা বেসিন আছে, ওয়েস্টার্ন কোমোড আছে। আর এই দিকটা কাঁচ দিয়ে সেপারেট করা আপনার স্নান করার জায়গা আছে। আর এটা টাওয়াল র্যাক আছে। তো খুব সুন্দর, এমনি খুব ভালো। এই হচ্ছে হোটেল। চলুন আমরা এবার একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়েই আমরা মোটামুটি বেরিয়ে পড়তে হবে, কারণ আজকে অন্তত ইচ্ছা আছে যে আমির ফোর্টটা একটু ঘুরে নিতে হবে আজকের দিনের মধ্যে, না হলে প্রবলেম হয়ে যাবে। বুঝতেই পারছেন, অনেকটা জায়গা কভার করতে হবে। জয়পুরে অনেক কিছু আছে, তো সেই ক্ষেত্রে মানে নাহারগড় ফোর্ট, যেটা ভুতুরে ফোর্ট বলে, সেগুলো দেখতে হবে। জয়গড় ফোর্ট আছে, মানে এখানে 3খানা শুধু ফোর্ট আছে। হ্যাঁ, তো অনেকটা টাইম লাগবে, আমাদের হাতে সময় খুব কম। আমরা রেডি হয়ে তাহলে এইবার বেরিয়ে পড়বো। চলুন আপনাদেরও দেখাই, আমরাও দেখি কেমন আমের ফোর্ট।
রাজস্থানের ক্যাপিটাল সিটি হলো এই জয়পুর, তাই এখানে প্রচণ্ড পরিমাণে ট্রাফিক জ্যাম হয়। তাই আমি সাজেস্ট করব আপনারা যেখানেই বেরোবেন হাতে একটু সময় নিয়ে বেরোবেন। 1876 সালে মহারাজা সাবাই রাম সিং দ্বিতীয় রানী ভিক্টোরিয়া এবং প্রিন্স অ্যালবার্টকে স্বাগত জানানোর জন্য পুরো জয়পুর শহরকে গোলাপি রঙে রাঙিয়েছিলেন। সেই কারণেই এখানকার বেশিরভাগ ঘর পিঙ্ক হওয়ার জন্য এই শহর পিঙ্ক সিটি নামে বিখ্যাত। আমরা বেরিয়ে পড়েছি আমির ফোর্টের উদ্দেশ্যে। মোটামুটি এখান থেকে আমির ফোর্ট ওই 11 কিলোমিটার মতো রাস্তা। তো এখানে কিন্তু প্রচণ্ড জ্যাম হয়, হাতে একটু সময় নিয়ে অবশ্যই বেরোবেন। তো আমি একটা অটো করে নিলাম। এখানে মোটামুটি সব অটোই ওই 350 নিচে কেউ করতে যায় না। তো ফাইনালি 250 টাকায়, মানে শুধু যাওয়া, যাতায়াত না, ওখানে অবধি যাবো 250 টাকা এই অবধি কথা হয়েছে অটো ড্রাইভার যিনি আছেন ওনার সাথে। তো ওইভাবেই যাচ্ছি কারণ খুব লেট হয়ে যাচ্ছিল। এখন মোটামুটি 4টে বাজতে চললো, আমরা বেরিয়ে পড়েছি। এবার আমের ফোর্ট ওই ধরুন 5:30 অবধি খোলা থাকে। তো যেতে মিনিমাম 45 মিনিট টাইম লাগবে, যা আমি বুঝতে পারছি, যে পরিমাণ জ্যাম। তো সেই জন্য একটু হাতে টাইম নিয়ে বেরোবেন। আর আমাদেরও আর মানে বার্গেনিং করার মতো সময়ও নেই, বেরিয়ে পড়লাম। চলুন, তো আমের ফোর্টের সামনে গিয়ে দেখা হচ্ছে। সিটি থেকে আমের ফোর্ট মোটামুটি 11 কিলোমিটার মতো। অটোতে আমাদের সময় লেগেছিল প্রায় 45 মিনিট। আমের ফোর্ট আসার পথেই পড়বে জলমহল। আপনারা এই আসার সময় জলমহল দেখে তারপরেও আমের ফোর্ট আসতে পারেন। আমের ফোর্ট, জয়গড় ফোর্ট এবং নাহারগড় ফোর্ট খুব কাছে, তাই আপনাদের কাছে যদি পুরো দিন থাকে তাহলে আপনারা এই 3টে ফোর্ট একই দিনে প্ল্যান করে নেবেন। সেক্ষেত্রে আপনারা যদি অটোতে আসেন তাহলে পুরো দিনের জন্য একটা অটো বুক করে নিতে পারেন। আমরা আমির ফোর্টের হাঁটার রাস্তা দিয়ে হাঁটছি। এই যে এরকম আপনাকে হেঁটে ওই মোটামুটি 150 থেকে 200 মিটার যেতে হবে। এখানে অনেকে গাইড নেওয়ার জন্য বলবে, ওই মোটামুটি 1 থেকে 4 জনের জন্য 400 টাকা নিয়ে নিতে পারেন। তবে আমার মনে হয় না খুব একটা দরকার পড়ে। ভেতরে সব লেখা থাকে, ওগুলোকেই ডিসক্রাইব করে একটু বাস। প্রচন্ড ভিড়, ঠান্ডা পড়েছে, সবাই ঘুরতে এসছে। আমের ফোর্ট কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। এখান থেকে একবার ভিউটা দেখুন, দারুণ লাগছে। এই সামনে যে লেকটা করা হয়েছিল এর পিছনে একটা ইতিহাস আছে, পরে বলবো। আমরা এই নিচে সোজা এইখানটা দিয়ে ঢুকে এরকম সোজা এলাম, এসে এইভাবে উঠতে হচ্ছে। আমরা এখন চলে এসেছি সুরজপুর। এইটা হচ্ছে সুরজপুর। এটা জনগণের মানে আম জনতা ঢোকার জন্য, ভুল মানে তো দরজা আগেই বলেছি, তো আম জনতা ঢোকার জন্য এই দরজাটা ছিল। এটা হচ্ছে সুরজপুর। আর যে কোনো দরজা, যে কোনো ফোর্টের সামনে আপনি দেখবেন এরকম একটা ইনক্লাইন 2 হচ্ছে কার্ভ করা থাকতো। তার মেন কারণটা হচ্ছে যাতে হাতি এসে ডাইরেক্ট না ঢুকতে পারে, দরজা না ভাঙতে পারে, আর এই উঁচুটা যাতে শত্রু বলুন হাতি বলুন ফোর্সে না আসতে পারে। তবে পরবর্তীকালে এখানকার মানে ফোর্টের যারা ছিলেন রাজার সেনাপতির বা এদের সুবিধার জন্য এইগুলো করা হয়, যাতে মানে উঠতে নামতে অসুবিধা না হয় তার জন্য। তো চলুন আমরা ধীরে ধীরে ভেতরে যাই। দরজাটা একবার দেখুন, পেল্লাই দরজা, মানে
মানে এই দরজা খুলতে গেলে আমাকে এখন আমার মতো 25 জনকে হয়তো লাগবে এই দরজা শুধু খুলতে গেলে। চলুন ভিতর দিকে যাই। যা লাইন টিকিট কাটতে পারবো কিনা জানি না। আচ্ছা, এই টিকিট কাউন্টারের জাস্ট পিছনের দিকটা হচ্ছে এইটা, এইখানটা দিয়ে আর কি হেঁটে হেঁটে আসতে হয়। আর এখানে যদি দেখাই, এখানে অনেকগুলো মন্দির আছে। এটা হচ্ছে বদ্রীনাথ টেম্পেল, এটা হচ্ছে রায়যোধা টেম্পেল, ঠিক আছে, ওটা জৈন টেম্পেল, এরকম অনেকগুলো টেম্পেল আছে। আর এইটা হচ্ছে বাউন্ডারি ফোর্টের, এটা হচ্ছে বাউন্ডারি। এখানে অনেক দেখুন পুরনো বাড়ি আছে, এগুলো মেনটেনেন্স করা হয়নি, ওই জন্য এরকম ভাঙাচোরা অবস্থায়। আর এইগুলো মেনটেনেন্স করা হয়েছে বলে এই বাড়িগুলো ভালো আছে। এই হচ্ছে হেঁটে যাতায়াতের পথ। আচ্ছা, এখানে এই 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 সামনেটায় যেটা, এটা হচ্ছে টিকিট কাউন্টার, এই জায়গাটা, ঠিক আছে। এই সাইডে একটা ফুড কোর্ট আছে, আপনারা যদি চান কিছু খেয়ে টেয়ে নিতে পারেন, হ্যাঁ। আর এইখানে এই জায়গাটায় হচ্ছে, এই দিকটা যদি আমি দেখাই, এটা দিয়ে আমরা ঢুকলাম, এটা হচ্ছে সুরজ পোল, এটা জনগণের জন্য, সাধারণ মানুষ আসতো। আর ঠিক তার উল্টো দিকে এইটা হচ্ছে চাঁদ পোল, এইটা দিয়ে রাজা আসতেন। এটা দিয়ে রাজা যখন ঢুকতেন তখন এই উপরে দেখুন ড্রামের মতো, এই যে ঝরকাটা আছে ওইখানে ড্রামের মতো জিনিস আছে, এবং বিভিন্ন বাদ্যযন্ত্র ওইখানটায় বাজতো। এই জায়গাটায় সৈন্যদের কুচকাওয়াজ হতো এই পুরো জায়গাটায়। আর এই যে গোল গোলগুলো দেখছেন, এইগুলোয় ঘোড়া রাখা হতো, এইগুলোতে ঘোড়া থাকতো কুচকাওয়াজের সময় বা কিছু। আর আমরা যদি উল্টো দিকে চলে যাই, এই দিকটা এটা হচ্ছে সিংহদুয়ার। সিংহদুয়ার মানে কথাটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে দুয়ার দিয়ে মেন গেট যেটাকে, সেটাকে সিংহদুয়ার বলে। তো আমরা এটা দিয়েই যাবো, এই সিংহদুয়ার দিয়েই যাবো। এই রাজা চাঁদপোল থেকে ঢুকে সিংহদুয়ারে দাঁড়াতেন, দাঁড়িয়ে যখন কুচকাওয়াজ হতো তখন সেনাদের সেলামি দিতেন, তাদের বাহবা দিতেন। এই জিনিসগুলো আছে। আর এখানে অনেকগুলো মন্দির আছে এই সামনেই। আর এই ফোর্টটা যে আমের ফোর্ট তৈরি করেছিলেন হচ্ছে রাজা জয়সিং প্রথম, তৈরি করেছিলেন 1600 শতাব্দীর দিকে। আর এই ফোর্টের নামকরণ যে আমের ফোর্ট, আমের কথাটা এসছে, এখানে অনেক পুরনো অম্বকেশ্বর মন্দির আছে, সেই নাম থেকে নাকি বলে যে এর নাম হয়েছে আমের ফোর্ট। আবার অনেক মানুষ বলে যে না, মা অম্বার নামে এই ফোর্টের নাম হচ্ছে আম্বের ফোর্ট বা আমের ফোর্ট। আবার অ্যাকচুয়ালি এই জায়গাটাকে আমের, AME আর আমের ফোর্ট বলা হয়, তার কারণটা এই জায়গাটার নামই হচ্ছে আমের। আর আরেকটা নাম হচ্ছে আম্বের, ওটা হচ্ছে এই অম্বকেশ্বর মন্দির থেকে। তো চলুন আমরা এবার এই সিংহদুয়ার দিয়ে ওপরে যাই। এই হলো সেই সিংহদুয়ার যেটা দিয়ে আমরা প্রবেশ করেছিলাম। এখানে খুব সুন্দর ফ্রেস্কো পেন্টিং করা আছে। ফ্রেস্কো পেন্টিং মানে এর আগেই আপনাদের বলেছি যে ন্যাচারাল কালার দিয়ে যে পেন্টিংগুলো করা হতো সেগুলোকে ফ্রেস্কো পেন্টিং বলা হতো। মানে এর মধ্যে আর্টিফিশিয়াল কোনো রকম কেমিক্যালস বা কিছু ইউজ করা হতো না। আচ্ছা, এখানে একটু বলে রাখি, এখানে আপনারা যদি চান দু রকমের টিকিট হয়। একটা হচ্ছে শুধু আমের ফোর্টের জন্য আপনি টিকিট করতে পারেন, আরেকটা হচ্ছে আপনি একটা কম্বাইন্ড টিকিট করে নিলেন, ঠিক আছে। সেই টিকিটটাতে অনেক কিছু, বেশিরভাগ অনেকগুলো জিনিস কভার থাকবে, অনেকগুলো জায়গায় অ্যালবার্ট মিউজিয়াম থেকে শুরু করে অনেক কিছু কভার থাকে। ওই টিকিটটা যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার পার টিকিট 402 টাকা করে পড়ে। আর যদি আমের ফোর্টের শুধু সিঙ্গেল টিকিট করেন তাহলে আপনার 102 টাকা করে টিকিট পড়বে। সেটা আপনি আপনার কনভিনিয়েন্স অনুযায়ী করে নেবেন, যেটা আপনার ভালো মনে হবে। তবে আমি বলবো কম্পোজিট টিকিট করলে কি হয়, সব জায়গায় এখন তো সিজন বুঝতেই পারছেন, প্রচণ্ড ভিড় থাকে, আপনাকে গিয়ে বারবার টিকিটের লাইন দিতে হবে না। তো এই হচ্ছে ব্যাপার। আমার পিছন দিকটা একবার দেখুন কি সুন্দর লাগছে। আর এই পিছনের এই সাইডটাই হচ্ছে মন্দিরগুলো, এইখানটা করে হচ্ছে মন্দিরগুলো আছে। আমরা দেখতে পেলাম না, তাড়াতাড়ি করে উঠে যেতে হলো বলে, কারণ আজকে খুব লেট হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমার পিছনে দিবানে আম, দেখুন কি সুন্দর দেখতে। এইটা হচ্ছে দিবানে আম। তো চলুন আমরা এবার দিবানে আমটা একবার ঢুকবো, ঢুকে দেখে নেবো কি কি আছে, কেমন দেখতে। চলুন ভিতর দিকে যাই।
আচ্ছা, দিওয়ানে আমের এইখানগুলো দেখুন, এইখানগুলো করা আছে একটা করে, দেখতে পাচ্ছেন? এটা একটা, এটা একটা, এটা একটা। এই যে কড়াগুলো, এই কড়াগুলো লাগানো হতো পর্দা টাঙানোর জন্য। এখানে খুব গরম থাকতো, তো পর্দা টাঙালে কি হয়, হাওয়াটা ঠিকঠাক ভাবে একটা ব্রিজি হাওয়া দেয়, সুন্দর ঠান্ডা হাওয়া টাইপের ঢোকে, ওই জন্য এই কড়াগুলো লাগানো হতো। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাতির মুখ। হাতি হচ্ছে সৌর্যের প্রতীক, তো সেই কারণে রাজাদের হাতির মুখ টাঙানো থাকতো বা করা থাকতো। এই হচ্ছে ব্যাপার। এই কিছু কিছু জিনিস নতুন করে মেরামত করা হয়েছে, এগুলো আগেকার বলে আমার মনে হচ্ছে না, কারণ এর পাথরের কোয়ালিটিটা আলাদা। এটা যে রেড স্যান্ডস্টোন দিয়ে তৈরি এই ইয়েটা, সেই জিনিসটা না এটা। এই হচ্ছে দিওয়ানে আম। এখানে রাজা বসতেন আর এদিকে প্রজাদের বিচার হতো। রাজা সভাসদদের সাথে বসতেন, বিচার হতো। ভাবলেই গা কাটা দিয়ে ওঠে, মানে একজনকে বলে দিলে এর জীবন শেষ, তো জীবন শেষ, এরকম একটা ব্যাপার। এইখানগুলো দিয়ে বাউন্ডারি, এইগুলো হচ্ছে বাউন্ডারি। আর এই রাস্তা দিয়ে আমরা এলাম, এই রাস্তাটা দিয়ে আমরা এলাম। দিওয়ানে আমে এরকম মোটামুটি 48টা পিলার আছে। এই যে আমার পিছনে পিলারগুলো দেখতে পাচ্ছেন, এরকম 48খানা পিলার দিওয়ানে আমে আছে। তো এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে 27 কাছেরি। এখানটায় হিসাব টিসাব করা হতো, রাজাদের যা হিসাব নিকাশ সব এইখানে হতো। আর এই যেটা বলছিলাম যে এরকম যে পিলার, এই পিলার এখানে 27টা আছে, ওই জন্য এটাকে 27 কাছেরি বলা। এখানটা খুব সুন্দর ব্যালকনি টাইপের আছে, একবার দেখি কি দেখা যায়। আচ্ছা, এই যে গল্পটা বলছিলাম, এইটা একটা লেক, এটা ওই রাজা মানসিংই তৈরি করেছিলেন। আর এর উপরে এই যে জায়গাটা, এটা একটা গার্ডেন। তো উনি বাইরে থেকে কেশর নিয়ে এসেছিলেন, উনি ভেবেছিলেন এখানে কেশরের চাষ করবেন। তো উনি এখানে কেশর লাগানোর পর কেশর যথারীতি হয়নি। এত গরম পরিবেশে কেশর কখনো হয় না, বুঝতেই পারছেন, কেশর ঠান্ডার জিনিস। তো তারপরে উনি কেশর চাষ করার জন্য এখানে খসখস এইসব অনেক কিছু লাগিয়ে জল দিয়ে অনেকভাবে ট্রাই করেছিলেন, কিন্তু ফাইনালি কিছুই হয়নি। তো জায়গাটা ফাইনালি ওইভাবেই থেকে যায়, আর কোনোভাবে ইউটিলিটি কিছু করা হয়নি। এইখান থেকে একবার দেখুন, ভিউগুলো দেখুন, দারুণ দেখতে, অসাধারণ অসাধারণ। এখানে সন্ধে 7টার পরে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, তো আপনারা যদি চান দেখতে পারেন। আমি আপনাদের একবার রাস্তাটা একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে এইটা সিংহদুয়ারটা, এটা দিয়ে আমরা প্রথমে ঢুকলাম। ঢুকে এই জায়গাটা হচ্ছে দিওয়ানে আম, যেটা দেখালাম যে আম জনতার বিচার হতো। তারপর আমরা চলে গেলাম হচ্ছে এই জায়গাটা, এইটা হচ্ছে কাছেরি, মানে যেখানে টাকা পয়সার হিসাব হতো, বুঝতেই পারছেন। তো এটাকে বলা হতো 27 কাছেরি। তার কারণটা হচ্ছে এখানে 27খানা এরকম পিলার আছে, ঠিক আছে, ওই জন্য এর নাম হচ্ছে 27 কাছেরি। এরপরে এইটা হচ্ছে গণেশ পোল, মানে বুঝতেই পারছেন গণেশের একটা মূর্তি করা আছে, ওই জন্য আমি এখান থেকে দেখাতে পারছি কিনা জানি না। আর দরজা যেহেতু, সেই হচ্ছে পোল। এখানে খুব সুন্দর ফ্রেস্কো পেন্টিং আছে, ওগুলো আমি আপনাদের দেখাবো। তো এই হচ্ছে জায়গাটা। হ্যাঁ, এইখানটা হারিয়ে যাওয়ার কিছু নেই। এই গণেশ পোল দিয়ে আমরা ফাইনালি আবার ভিতর দিকে যাব, চলুন। আচ্ছা, আমরা 27 কাছেরি থেকে বেরিয়ে পড়েছি। এবার আমরা যাব হচ্ছে হামামঘর। হামামঘর মানে হচ্ছে স্নান করার ঘর। তো তার আগে আপনাদের একটা জিনিস দেখিয়ে দেবো যে এখানে সেই সময় মানে রাজার জন্য কি টেকনোলজি ইউজ হতো, রাজার যাতে গরম জলে স্নান করতে পারেন তার জন্য কি টেকনোলজি ইউজ হতো, চলুন। এটা হচ্ছে হামাম ঘরের পিছন দিকটা। তো এই যে জিনিসটা দেখছেন, এটা হচ্ছে এই ভিতরটাতে আগুন জ্বালানো হতো, জ্বালিয়ে এর ভেতর দিয়ে একটা তামার পাইপ গেছে,
ওই পাইপের মধ্যে দিয়ে যে হামাম ঘরে যে জলটা, সেই জলটা যেত, এবং এখানে যেহেতু আগুন জ্বালানো হতো, সেই জলটা যখন ওই আমার পাইপটা সংস্পর্শের মধ্যে দিয়ে যেত তখন জলটা গরম হয়ে যেত। কিন্তু এই মানে জলটা গরম হওয়ার জন্য রাজা যেখানে চান করতেন ওই জায়গায় কোনো রকম ধোঁয়া বা কিছু হতো না, ধোঁয়া টোয়া যাওয়ার এটা বাইরেই হতো। আর ঠিক উল্টো দিকে ভেতর দিকটাই হচ্ছে হামাম ঘর। আমি যদি এখান থেকে বেরিয়ে আপনাদের দেখাই, এটাই হলো রাজার সেই স্নান ঘর যেখানে রাজা স্নান করতেন, যদিও এটা স্পেস অনেকটা কম বলে আমার মনে হয়েছিল। এগুলো সব দোলনা ঝোলানোর জন্য, এগুলো দিয়ে দোলনা বা ঝাড়, হ্যাঁ, বা পাখা ঝোলানোর জন্য এগুলো। এই যে এইটা দেখছেন, এই ঘরটাকে ঠান্ডা রাখার জন্য এখান থেকে জল যেত, ঠিক আছে, জলটা এই 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 পাইপ দিয়ে পাস হয়ে আবার এইখানে গার্ডেনে চলে যেত, গিয়ে এটা রিপ্রসেস হতো। এই উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে সব জলের ট্যাঙ্ক তখনকার দিনে। এর পাশ দিয়ে তামার পাইপ দিয়ে জল সার্কুলেট করা হতো যাতে ঘরগুলো ঠান্ডা থাকে। তো এইটা হচ্ছে সুখমহল। সুখমহলে রাজা তার পরিবার আসতো, থাকতো হাওয়া খাওয়ার জন্য বা ঠান্ডা উপভোগ করার জন্য। এইটা হচ্ছে সেই সুখমহল। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে দিওয়ানে খাস। এইখানটা রাজা তার স্পেশাল লোকেদের সাথে আলাপ আলোচনা এগুলো সব করতেন, মানে খাস লোকেদের সাথে, মানে আধিকারিকদের সাথে আর কি আলাপ আলোচনা করতেন। আর এর ঠিক উল্টো দিকেই দ্য ফেমাস শীষ মহল। এইটা সেই শীষ মহল, আমরা যাবো এক্ষুনি। দিওয়ানে খাসের ভিতরটা দেখতে অনেকটা এরকম। দিওয়ানে খাস দেখে আমরা চলে এসেছিলাম তার পাশেই দ্য ফেমাস শীষমহল দেখতে। শীষমহলের সামনেটার জায়গাটা দেখতে ঠিক এরকম। এই হলো আমের ফোর্টের শীষমহল, যা প্যালেস অব মিরর নামেও বিখ্যাত। এর নাম থেকেই বুঝতে পারছেন যে শীষ অর্থাৎ সীসা বা কাঁচ দিয়ে তৈরি একটা মহল। এই মহল রাজা মানসিং তৈরি করেছিলেন 1727 খ্রিস্টাব্দে। মহারাজা মানসিং এর কোনো এক রানীর ইচ্ছা ছিল রাতের আকাশে ঝকমকে তারা দেখতে দেখতে ঘুমানোর। এদিকে রানী বলে কথা, খোলা জায়গায় যাওয়ারই অনুমতি নেই, সেখানে ঘুমানো তো দূরের কথা। তাই রানীর কথা ভেবে মহারাজা মানসিং এই শীষমহল এমনভাবে ডিজাইন করিয়েছিলেন যে মাত্র 2টি ক্যান্ডেল জ্বালালেই তা ওই কাঁচে এমনভাবে রিফ্লেক্ট করবে যে মনে হবে রাতের আকাশে অজস্র তারা জ্বলজ্বল করছে।
আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোহাগ মহলের যেটা বৈচিত্র্য, সেটা হচ্ছে এখানে রানীরা যখন রাজারা যুদ্ধে যেতেন তাদের ফিরে আসার জন্য এখানে প্রেয়ার করতেন, এবং যখন রাজারা ফিরে আসতেন তখন এখানে কিছু জানলা আছে বা ঝরকা টাইপের, ওখান থেকে রাজারা যখন ফিরতেন তখন ফুল ছড়াতেন নিচে। তো এই হচ্ছে সোহাগ ভবন। চলুন ভেতরটা একবার দেখে নিই। এইখানটা থেকে দেখতেন এইখানটা থেকে ফুল ছড়াতেন, এইটা থেকে। আর এটা হচ্ছে যশ মন্দির। এখানে এখন তো যেতে দেয় না, এই বাইরেটা পুরো বন্ধ আছে, পিছনটায় হয়তো যাওয়া যায়, আমরা পারলে যাবো। আর এই উপরে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে জলের ট্যাঙ্ক, এগুলোই জল থাকতো, নিচে পাইপ আছে, ওই পাইপ দিয়ে এইখান দিয়ে গিয়ে এই ঘরগুলোকে ঠান্ডা রাখতো, যেগুলো দেখিয়েছিলাম এই যে ঘরগুলো। তো চলুন আমরা এই দিকটা একবার যাই। এই যে যশ মন্দির, এখানটা বন্ধ, এখানটা যেতে দেয় না। আর এখান থেকে একবার দেখুন কি দারুণ দেখতে লাগছে। আচ্ছা, এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জয়গড় ফোর্ট। জয়গড় ফোর্ট অ্যাকচুয়ালি সেনাবাহিনীদের থাকার জন্য বা আমির ফোর্টকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছিল। আমি এখান থেকে দেখাতে পাচ্ছি কিনা জানি না। তো আমরা পারলে জয়গড় ফোর্টে যাবো। জয়গড় ফোর্টে অনেক কিছু দেখানোর আছে। এইখানটা থেকে হয়তো আপনারা বুঝতে পারতে পারেন, এই পুরোটা এখান থেকে এই যে এটা হচ্ছে জয়গড় ফোর্ট। তো আমরা শীষমহল থেকে, শীষমহলের পাশ দিয়ে একটা সিঁড়ি দিয়ে এই উপরটা উঠে চলে এলাম। এটা এসে এই জায়গাটা হলো সোহাগ মহল, এটা আমরা দেখে নিলাম। দেখে নিয়ে এবার ধীরে ধীরে নিচের দিকে যাব। রাজা মানসিং এর টোটাল 12 জন ওয়াইফ ছিলেন, তাদের এইগুলো হচ্ছে ঘর, রানীদের মহল এটা। তো এখানে কিন্তু পুরুষের প্রবেশ নিষেধ ছিল। আসুন আমরা একটা দেখিনি, অন্ধকার হয়ে গেছে, জাস্ট একটা ঘর দেখে নিচ্ছি। এইরকম ঘরগুলো খুব ছোট ছোট। এরকম টোটাল 12 জন রানীর 12টা ঘর। এই হচ্ছে সিলিং, এই হচ্ছে ঘর। এইটা হচ্ছে 12 দুয়ারি, মানে এর 12খানা এরকম দরজা আছে। এগুলো যদি আমরা এক একটা করে দরজা ধরি, এরকম 12খানা দরজা আছে। 12খানা দরজায় 12 জন রানী বসতেন। আর মাঝখানে, অর্থাৎ আপনার এইখানটা, এটা হচ্ছে মাঝখানে রাজা বসতেন। রানীদের 12 জন রানী, বুঝতেই পাচ্ছেন তাদের মানে যা যা অভিযোগ আছে, প্রবলেমস আছে, সব রাজা শুনতেন, শুনে সেগুলো সলভ করার চেষ্টা করতেন। এই হচ্ছে পুরো ব্যাপার। আচ্ছা, এইখান থেকে একটা সুড়ঙ্গ ছিল, সুড়ঙ্গটা দেখা যাচ্ছে না। এই সুড়ঙ্গটা দিয়ে আগে জয়গড় ফোর্টে যাওয়া যেত, এটা আমি আর দেখাতে পাচ্ছি না কারণ অন্ধকার হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার, যদিও সুড়ঙ্গ এমনি বন্ধ, যাওয়াও যায় না। টানেল দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম আমির ফোর্ট থেকে। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। নেক্সট ডেতে আমরা ঘুরে নেব বিদ্যাধর গার্ডেন, সিসোদিয়া গার্ডেন, স্বর্গাসুলি, অ্যালবার্ট মিউজিয়াম, হাওয়া মহলের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা। রাতে আমরা ডিনার সেরে নিয়েছিলাম আমাদের হোটেল জয়পুরেই। তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে
ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।